প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব একজন গোলাম এবং রাজকন্যার কাহিনী। যখন একজন গোলাম একজন রাজকন্যার সঙ্গে জেনা করলো, তখন তার কবরে কি ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, বলা হয়ে থাকে কোনো একটি রাজ্যের রাজার কন্যা অনেক সুন্দরী ছিল। সেই বাদশার একজন গোলাম ছিল, আর সে ঘোড়া দেখাশোনা করত। আর সে এটি ভালো করেই জানতো যে কি করে ঘোড়াগুলিকে কাবু করে রাখা যায়। একবার রাজকন্যা ঘোড়ায় চড়ে সফরে যাওয়ার জন্য গেল। যুবক সে রাজকন্যাকে দেখে নিল। যখন সে ঘোড়ায় আরোহণ করে সফর করার জন্য যাচ্ছিল, যখন সেই গোলাম রাজকন্যাকে প্রথমবারের মতো দেখল, তো সে তার জন্য পাগল হয়ে গেল। সে রাজকন্যা যখনই ভ্রমণের জন্য বের হতো, তো গোলাম তাকে দেখে থাকতো। তার গোলামের এটি মন করত যে আমি কোনো না কোনোভাবে রাজকন্যার সঙ্গে কথোপকথন করি, আর এই রাজকন্যা যেন আমাকে ভালোবাসতে শুরু করে, আর সে যেন চিরকালের জন্য আমার হয়ে যায়। সেই গোলামের তো এত বড় ক্ষমতা ছিল না যে সে বাদশাকে তার কন্যার সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এটি হওয়ার সম্ভব ছিল যদি বাদশার কন্যা তাকে পছন্দ করে নেয়। তাহলে সে বাদশাকে তার কন্যার কথা মানতে হতো। সেই যুবকটি অনেক গরিব ছিল, কিন্তু দেখতে সে কোনো রাজকুমারের থেকে কম ছিল না, অর্থাৎ সেও অনেক সুন্দর ছিল। একদিন সেই গোলাম তার সাথীদেরকে বলল যে আমি মনে মনে রাজকন্যাকে অনেক পছন্দ করি, আর আমার এটি ইচ্ছা হয় যে আমি তাকে বিয়ে করে নিই। যখনই তার সঙ্গী সাথীরা এই কথাটি শুনল, তো তারা বলতে লাগলো, তোমার মাথা তো ঠিক আছে, যদি বাদশাহ এই কথাটি জানতে পেরে যায় তাহলে সে তোমাকে কোন শাস্তি দেবে। সেই যুবক বলল, চাহে বাদশাহ আমাকে আগুনে জীবন্ত জ্বালিয়ে দিক, তবুও আমি যদি বিয়ে করি তো এই রাজকন্যাকে বিবাহ করব। একদিন রাজকন্যা মহল থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে আসলো, তো সেই গোলামও তার পিছু পিছু হাঁটতে শুরু করলো। গোলাম তার পূর্বেই একটি কাজ করে রেখেছিল যে যে রাস্তা দিয়ে সে ঘোড়া যাবে সেই রাস্তায় সে কাঁটা বিছিয়ে রেখেছিল। সেই কাঁটাগুলির মধ্যে কোনো না কোনো কাঁটা সেই ঘোড়ার পায়ে অবশ্যই আঘাত করবে, আর ঠিক তেমনটাই ঘটল। সেই গোলাম তার পরিকল্পনায় সফল হয়ে গেল। যখন রাজকুমারী জঙ্গলের সুন্দর সুন্দর লতাপাতাগুলি দেখছিল, তো হঠাৎ করে ঘোড়ার পায়ে একটি কাঁটা লাগলো, আর সেই ঘোড়াটি লাফালাফি করতে শুরু করলো, আর সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কিন্তু সেই গোলাম জানতো যে ঘোড়াটিকে কি করে নিয়ন্ত্রণ করা যায়। সে সঙ্গে সঙ্গে তার পায়ের কাছে এসে বসে পড়ল, আর সে লুকিয়ে লুকিয়ে ঘোড়ার পায়ে ফুড়ে যাওয়া কাঁটাটি বের করে নিল, আর সঙ্গে সঙ্গে ঘোড়াটি আবারও নিয়ন্ত্রণে চলে আসলো। এই দৃশ্যটি দেখে রাজকুমারী অনেক খুশি হলো, আর সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নিচে নেমে আসলো। সে রাজকুমারী এটি জানতো না যে এই গোলাম আমার মহলেই কাজ করে, আর সে আমাকে ভালোবাসে, আর সেই এই পরিকল্পনাটি তৈরি করেছিল। যখন রাজকন্যা সেই গোলামকে দেখল, তো সেও তাকে পছন্দ করে নিল। রাজকুমারী এটি মনে করেছিল যে সে কোনো রাজ্যের রাজকুমার হবে হয়তো, কিন্তু আসলে সে রাজকুমারীর গোলাম ছিল। রাজকুমারীও তাকে দেখে অনেক পছন্দ করলো। এখন সে আর এটি চাচ্ছিল না যে এই যুবকটি তার নজর থেকে দূরে চলে যায়। তাই রাজকুমারী তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় থাকো? যুবকটি বলল, আমি আপনাদের মহলে কাজ করি। রাজকুমারী বলল, তুমি কি কোনো রাজকুমার নও? সে বলল, আমি কোনো রাজকুমার নই, বরং আমি আপনার মহলে আপনাদের ঘোড়াগুলি দেখাশোনা করি। রাজকুমারী বলল, তুমি অনেক ভালো কাজ করেছ। যদি আমার বাবা এই কথাটি শোনে তাহলে সেও অনেক আনন্দিত হবে, আর তোমাকে অনেক পুরস্কারও দেবে। রাজকুমারী এইভাবেই সেই যুবকের সঙ্গে কথোপকথন করতে শুরু করলো। তারা দুজনেই কথা বলতে বলতে এমনভাবে সময় কেটে গেল যে রাজকুমারী এটি জানতেও পারল না যে এদিকে সন্ধ্যা নেমে গেছে। এখন সেই গোলাম বলল, রাজকুমারী, রাতের বেলায় জঙ্গল থেকে বের হওয়া ঠিক হবে না। যদি আপনি খারাপ না মনে করেন তাহলে আজ রাতটি আমরা জঙ্গলেই কাটি। আমি কাউকে ভয় করি না, আর আমি থাকতে আপনাকে কোনো জীবজন্তু ক্ষতি করতে পারবে না। এটি আমার আপনার কাছে ওয়াদা। রাজকুমার তো সেই গোলামকে পূর্বে থেকেই ভালোবেসে ফেলেছিল, আর সে তার সমস্ত কথায় রাজি হয়ে যাচ্ছিল। এখন সেই দুইজন জঙ্গলে রাত কাটতে শুরু করলো।
আর ধীরে ধীরে পরস্পর পরস্পরের সন্নিকটে চলে আসলো। তারা এতটাই সন্নিকটে চলে আসলো যে তারা জেনায় লিপ্ত হয়ে গেল। এখন সেই গোলাম অনেক চিন্তিত হয়ে পড়ল যে আমি এবং রাজকুমারী কুকর্ম করে ফেলেছি, যার জন্য বাদশাহ আমাকে কখনো ক্ষমা করবে না। সকাল হওয়ার পরে সেই গোলাম রাজকুমারীকে বলতে লাগলো, আপনি তো এত বড় দেশের রাজকুমারী, আর আমি একজন নগণ্য গোলাম। আপনার বাবা কি আমাকে গ্রহণ করবেন? এখন আপনার এবং আমার মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয়েছে, এর জন্য আমরা অনেক ভয়ঙ্কর শাস্তি পাব। সেই রাজকুমারী বলল, তুমি এর জন্য শাস্তি পাবে না। আমি যেই চাই আমার বাবা সেই করবেন। আমি আমার বাবার সঙ্গে তোমার এবং আমার ব্যাপারে আলোচনা করব, কিন্তু এর পূর্বেই তোমাকে তার কাছে যেতে হবে। এখন সেই গোলাম মনস্থির করে ফেলেছিল যে চিন্তিত হওয়ার থেকে বাদশার সঙ্গে কথা বলাই ভালো, আর নিজের ভাগ্যকে পরীক্ষা করে নেওয়াই ভালো। যে ভাগ্যে আগুন লেখা রয়েছে না এই রাজকন্যা। সেই রাজকুমারী বলল, আমি তোমাকে বিয়ে করব, তুমি গিয়ে আমার বাবার সঙ্গে কথা বলো। সেই গোলাম রাজকুমারীকে নিয়ে বাদশার দরবারে এসে উপস্থিত হলো, আর সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সে বলল, কাল রাতে আপনার কন্যা আমার সঙ্গে জঙ্গলে ছিল। আপনি আমার সঙ্গে রাজকন্যার বিয়ে করিয়ে দিন। আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমি আপনার কন্যাকে অনেক বেশি ভালোবাসি, আর আপনার কন্যাও আমাকে ভালোবাসে। গোলামের মুখে এমন কথা শুনে বাদশাহ অনেক রাগান্বিত হলো, আর সে বলতে লাগলো, তোমার সামর্থ্য দেখো আর আমার সামর্থ্য দেখো। বাদশাহ ভাবতে শুরু করলো যে এই গোলাম আমার কন্যার জীবন বাঁচিয়ে আমার উপর অনেক বড় এহসান করেছে। তাই সে তার কন্যাকে ডেকে বলল, তুমি কি এই গোলামকে বিয়ে করতে চাচ্ছ? রাজকুমারী বলল, হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে রাজি আছি, আর আমিও তাকে অনেক বেশি পছন্দ করি। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। এটি শুনে বাদশাহ ভাবতে শুরু করলো, আমার কন্যার যেটি ফয়সলা হয়ে থাকে সেটি অনেক দৃঢ় ফয়সলা হয়। এখন সে তার ফয়সলা থেকে কখনো পিছু পা হবে না। আমার কন্যাকে পথভ্রষ্ট করেছে এই গোলাম। বাদশাহ ভাবল যে আমি এই গোলামের সামনে এমন শর্ত রাখব যেগুলিকে সে পূরণ করতে পারবে না। বাদশাহ সেই গোলামকে বলল, যদি তুমি আমার কন্যাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আমার একটি শর্ত পূরণ করতে হবে। যদি তুমি সেই শর্তকে পূরণ করতে পারো, তারপর আমি তোমাকে আমার কন্যার বিয়ে তোমার সঙ্গে করিয়ে দেব। আর স্মরণ রাখো, তুমি যদি এই শর্তটি পূরণ না করতে পারো তাহলে আমার আইন অনুযায়ী তোমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে যে তুমি কি করতে চাও। গোলাম বলল, আমি আপনার প্রতিটি শর্ত পূরণ করতে রাজি আছি। বাদশাহ বলল যে তুমি আমাকে 2 বস্তা ভর্তি করে সাপ এনে দাও। বাদশাহ এই শর্তটি এই জন্যই রেখেছিল কারণ সে এটি জানত যে এই গোলাম এই শর্তটি কখনো পূরণ করতে পারবে না। সেই যুবক বলতে লাগলো, ঠিক আছে, আমি এই শর্তটি অবশ্যই পূরণ করব। সে মহল থেকে ফিরে তার বাড়িতে আসলো, আর সে এই জন্য অনেক বেশি চিন্তিত ছিল। যখন তার বাবা তাকে দেখলো তো তাকে বলতে লাগলো যে বেটা, কি হয়েছে? তুমি এত চিন্তিত মনে হচ্ছে কেন? সে তার বাবাকে বলল, বাবা, আমি একটি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এই রাজ্যের রাজকুমারীকে ভালোবেসে ফেলেছি, আর এই ভালোবাসা দিয়ে আমি জেনার মধ্যেও লিপ্ত হয়ে গেছি, আর যার জন্য বাদশাহ আমাকে অবশ্যই শাস্তি দেবে। এটি শুনে তার বাবা তার উপর অনেক রেগে গেল, আর রাগান্বিত হয়ে বলতে লাগলো যে আমি তোমাকে এমনভাবে লালন পালন করিনি যে তুমি এক রাজকন্যাকে গিয়ে ভালোবাসো, আর ভালোবাসতে গিয়ে তার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে যাও। তুমি এমনটা করেছিলে কেন? এটি আমাদের ধর্মে হারাম। তুমি জেনা করে অনেক বড় গুনাহ করেছ। সে বলল, বাবা, এখন আমি কি করব? আমি সে রাজকুমারীর সঙ্গে জীবন কাটতে চাই, যাতে করে তার কোনো বদনামি না হয়। যদি লোকজনেরা এটি জানতে পেরে যায় তাহলে তার অনেক বদনামি হবে। এখন আপনি আমাকে বলুন যে আমি বাদশার এই শর্তটি কি করে পূরণ করব? আমি এতগুলি সাপ কোথা থেকে নিয়ে আসব? আপনি কি এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিতে পারবেন? তার বাবা বলল, এখন তুমি কাজে যাও। যখন সন্ধ্যাবেলায় তুমি বাড়িতে ফিরে আসবে
তখন আমি তোমাকে বলবো, আর তুমি এতগুলি সাপ কোথায় পাবে সেটিও আমি তোমাকে বলে দেব। সেই গোলাম আবারও মহলে চলে গেল আর নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। যখন সন্ধ্যা হলো তো সে আবারও বাড়িতে ফিরে আসলো। তার বাবা তার জন্য অপেক্ষা করছিল। বাবা বলল, তুমি কি 2টি বস্তা নিয়ে এসেছো? যুবক বলল, হ্যাঁ আমি নিয়ে এসেছি। এখন আমাকে কি করতে হবে তা আপনি বলুন। তার বাবা বলল, এই শহরে একটি 100 বছর পুরাতন কবরস্থান রয়েছে। সেই কবরস্থানে একটি কবর আছে। সেই কবর থেকে সমস্ত মাটিগুলি সরিয়ে দিও। তারপরে সেখান থেকে একটি ইট সরিয়ে দিও। তারপরে এই বস্তার মুখটি সেই কবরের ফুটায় রেখে দিও। যখন সেখানে 1 বস্তা সাপ ভর্তি হয়ে যাবে তো তারপরে তুমি বস্তাটির মুখটি ভালো করে বেঁধে নিও। তারপরে দ্বিতীয় বস্তাটির মুখ আবারও সেই ফুটোতে রেখে দিও। যখন সেটিও ভর্তি হয়ে যাবে তো সেই বস্তাটির মুখটিও ভালোভাবে বেঁধে নিও। আর তারপরে তুমি কবরটি বন্ধ করে দিও। এই কথা শুনে তার ছেলে পরের দিনেই এই কাজটি করার জন্য সেই কবরস্থানে গিয়ে উপস্থিত হলো। কবরস্থানে যেতে সে অনেক ভয় পাচ্ছিল। সে সেই কবরের কাছেও চলে গেল যে কবরের ব্যাপারে তার বাবা তাকে বলেছিল। আর যেভাবে তার বাবা তাকে বলেছিল সে ঠিক সেইভাবেই সেখান থেকে ইট সরালো আর বস্তাটির মুখ সেই কবরের ফুটায় রেখে দিল। এক এক করে সাপ কবর থেকে বেরিয়ে সেই বস্তাটি ভর্তি হয়ে যাচ্ছিল। এমনটা মনে হচ্ছিল যে সেই কবরে অসংখ্য সাপ মজুদ রয়েছে। ধীরে ধীরে সেই বস্তাটি সাপ দিয়ে ভর্তি হয়ে গেল। এরপরে সে খুব সুন্দরভাবে সেই বস্তাটির মুখটি বেঁধে নিল। তারপরে সেই কবরের ফুটোয় সে দ্বিতীয় বস্তাটি রাখল। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বস্তাটিও সাপ দিয়ে পূরণ হয়ে গেল। এটি দেখে সেই যুবক অনেক চিন্তিত হয়ে পড়ছিল যে আমি তো এটি কখনোই জানতাম না যে এই শহরে এতগুলি সাপ রয়েছে। আর সে এটিও ভাবছিল যে আসলে এই লোকটি এমন কি গুনাহ করেছে যার জন্য তার কবর থেকে এতগুলি সাপ বেরিয়ে আসছে। আর সে কেনই বা এত শক্ত আযাবের মধ্যে গ্রেফতার রয়েছে। যাই হোক, সে 2টি বস্তা সাপ দিয়ে ভর্তি করে নিল আর সেগুলি নিয়ে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলো। বাদশাহ এটি দেখে অনেক অবাক হয়ে গেল যে তুমি এই বস্তাগুলি কোথা থেকে নিয়ে এসেছো। তো সেই যুবক বলল, আমাদের শহরে একটি অনেক পুরাতন কবরস্থান আছে আর সেই কবরস্থানে একটি কবর রয়েছে যার ঠিকানা আমার বাবা আমাকে বলেছে। আর সাপের এই বস্তাগুলি আমি সেখান থেকে ভর্তি করে এনেছি। এটি শুনে বাদশাহ বলল, এক্ষুনি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। আমাদের জন্য এবং সকলের জন্য এটি জানা প্রয়োজন যে আসলে সেই মৃত ব্যক্তি এমন কি গুনাহ করেছিল যার জন্য তার কবর সাপ দিয়ে ভর্তি হয়ে গেছে। এমনটা মনে হচ্ছিল যে বাদশাহটি পূর্বে থেকে জানতো যে সেটি কার কবর, কিন্তু সে তার বাবার মাধ্যমেই তার ছেলেকে এটি জানাতে চাচ্ছিল। গোলামের বাবাকে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। রাজকুমারেও দরবারে উপস্থিত ছিল। সেখানে উপস্থিত সমস্ত লোকজন অবাক হয়ে সেই সাপের বস্তাগুলি দেখছিল। এরপরে বাদশাহ তার বাবাকে বলল, আপনি কি এই যুবকের বাবা? সে বলল, হ্যাঁ আমি এর বাবা। বাদশাহ বলল, আপনি কি জানেন যে সেই কবরে এতগুলি সাপ ছিল কেন? তার বাবা বলল, হ্যাঁ জানি, এই জন্যই তো আমি আমার ছেলেকে সেখান থেকে এতগুলি সাপ নিয়ে আসতে বলেছিলাম। এরপরে বাদশাহ বলল, আপনি কি আপনার ছেলের শর্ত পূরণ করাতে চাচ্ছিলেন, অথবা সে যে গুনাহ করেছে আপনি তাকে এর মাধ্যমে শিক্ষা প্রদান করাতে চাচ্ছিলেন? আপনার ছেলে আমার কন্যার সঙ্গে যা কিছুই করেছে তার শাস্তি কি এটি হওয়ার প্রয়োজন ছিল? তার বাবা বলল, হ্যাঁ আমি আমার সন্তানকে কিছু দেখাতে চাচ্ছিলাম। তারপরে সেই বাদশাহ বলল, তাহলে বলুন, এখানে উপস্থিত সমস্ত লোকজনদেরকে বলুন, আমার কন্যাকেও বলুন, আর আপনার পুত্রকেও বলুন। তার বাবা বলতে শুরু করলো, বেটা তুমি যেই কবর থেকে 2 বস্তা সাপ ধরে নিয়ে এসেছো, বিশ্বাস করো তুমি যদি সেই কবর থেকে 100 বস্তা সাপও ধরে নিয়ে আসতে তবুও সেখান থেকে সাপ শেষ হতো না, কেননা সেই কবরওয়ালা ব্যক্তিটি গুনাহে কাবিরা করেছিল। তার ছেলে বলল, বাবা সে কি গুনাহ করেছিল? তার বাবা বলল, সেই কবরওয়ালা ব্যক্তি একজন জেনাকার ব্যক্তি ছিল। সে একবার না
বরং বারবার সে জেনা করত। এমনকি সে পতিতালয়ে যেত, এমনকি তার মৃত্যুও সেই অবস্থায় হয়েছিল। এটি শোনা মাত্রই সেই গোলাম বাদশার পা এসে জড়িয়ে ধরল আর কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলতে লাগলো, আপনি আমাকে মাফ করে দিন। আমি জানি যে আমার কবরেও এমন সাপ চলে আসবে, কেননা আমিও কুকর্ম করেছি। এখন সেটি জানতে পেরে গিয়েছিল যে জেনা করা কত বড় গুনাহ। এরপরে সে বলল, আমি আপনার কন্যাকে সত্যভাবে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করতে চাই। বাদশাহ বলল যে তুমি গুনাহ করে ফেলেছ, যদিও তুমি না জেনে করেছিলে, কিন্তু তবুও তুমি গুনাহ করেছ। এই জন্য তোমাকে 100 বেত্রাঘাত খেতে হবে। আর শুধু তোমাকেই নয়, বরং আমার কন্যাকেও 100 বেত্রাঘাত খেতে হবে। এরপরে জাল্লাদকে হুকুম দেওয়া হলো যে এই দুইজনকে 100 করে কড়ার আঘাত করা হোক। রাজকুমারীকে 100 কড়া মারার পূর্বেই তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সে এমন গুনাহ করে ফেলেছিল যেটির তাকে শাস্তি পাওয়া অনেক প্রয়োজন ছিল। এরপরে রাজা বলল, তোমাকে 1 মাস ধরে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করে আল্লাহ তাআলাকে রাজি করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। তোমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই মোলাকাত করবে। এরপরে 1 মাস পরে বাদশাহ খুশি হয়ে তাদের বিয়ে করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আশা করি আজকের এই শিক্ষণীয় গল্পটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।